হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। এরই মধ্যে কিন্তু আমরা এপিসোড নম্বর 6-এ চলে এসেছি। আজকের টপিক হচ্ছে টাইপোগ্রাফি ভিজুয়াল এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সো শুরু করার আগে একটি কথা আমি বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি নতুন এই ভিডিও দেখা শুরু করেন তাহলে আই বাটনে ক্লিক করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আপনার অনেক অনেক হেল্প হবে যদি আপনি আমার এই ইউআই ডিজাইন কোর্সের পুরো বিষয়টা যদি আপনি জানতে চান বা শিখতে চান স্টেপ বাই স্টেপ। আর প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আমি ভিডিও পাবলিশ করি। সো আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। সো চলুন মূল টপিক শুরু করা যাক। What is typography? Typography is the art of arranging letters and text to make the copy legible, clear, and visually appealing to the reader. Okay, সো এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা কিন্তু টাইপোগ্রাফি ওয়ার্ডটা অনেক জায়গায় হয়তো বা শুনে থাকবো বা শুনি নাই। এটা হতেই পারে, এখানে কোনো ভালো বা মন্দের কোনো কিছু নাই। তবে যেহেতু টাইপোগ্রাফি নিয়ে জানতে চাচ্ছি, সেহেতু একটা স্মল ডিসক্রিপশন আমরা এখানে অ্যাড করলাম এবং এটার আমরা একটু বিস্তারিত জানবো। সেটা হচ্ছে, এখানে বলা হচ্ছে টাইপোগ্রাফি ইজ দ্য আর্ট, অর্থাৎ টাইপোগ্রাফি কিন্তু একটা আর্ট, এবং কেন আর্ট সেটাও আমরা দেখব। অ্যারেঞ্জিং লেটার্স অ্যান্ড টেক্সট টু মেক দ্য কপি লিজিবল। ওকে, সো টাইপোগ্রাফি কি করে, আমাদের যে লেটারগুলো আছে যেরকম এ বি সি ডি বি বা হচ্ছে অ ক খ, যেই লেটারগুলো আছে এইগুলা কি করে, অ্যারেঞ্জ করে এক জায়গায় করে, অর্থাৎ মিনিংফুল করে। যেরকম বলতে পারি সিএটি ক্যাট, রাইট? সো এই যে ক্যাটটা যখন একসাথে হচ্ছে সেটা কিন্তু টাইপোগ্রাফি হচ্ছে। হ্যাঁ, যখন আপনি সেটা মিনিংফুল ওয়েতে দেখাবেন এবং একজন রিডার যেন সেটা দেখে ইজিলি সেটা পড়তে পারে এবং তার অর্থ যে বহন করে সেটা যেন সে ভিজুয়ালি বুঝতে পারে। সো এটাই কিন্তু হচ্ছে টাইপোগ্রাফি। এখন টাইপোগ্রাফির একটা ভালো উদাহরণ আমরা দেখে আসি। আচ্ছা, এখন আমরা দেখব টাইপোগ্রাফির উদাহরণ। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজি বসন্ত জাগ্রত দ্বারে। এটা ডিজাইন করেছে বিপ্লব ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আপনারা যদি চান তাহলে ভাইয়ের অনেক দারুণ দারুণ কাজ আছে যেগুলো আপনার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এখানে আমি এখন যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে আজি বসন্ত জাগ্রত দ্বারে। সো আমরা যখন শেপের কাজ দেখেছিলাম বা শেপের ভিডিওটা, আমার প্রিভিয়াস ভিডিও ছিল শেপ নিয়ে, আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন। সো এখন দেখেন যে এই যে আজি, প্রত্যেকটার শেষে কর্নারে কিন্তু হচ্ছে কি আছে, পাতা, যেটা হচ্ছে অর্গানিক শেপ। এখন এই অর্গানিক শেপ দ্বারা কিন্তু উনি ডেকোরেট করছে এবং যে লেটারগুলো সেইগুলো কিন্তু উনি অ্যারেঞ্জ করছে করে কিন্তু একটা মিনিংফুল ওয়েতে বসন্তের একটা বার্তা কিন্তু তিনি এই টাইপোগ্রাফির মাধ্যমে দিচ্ছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং মিনিংফুল লাগছে। তাহলে আমরা কি বুঝলাম? যখন কোনো লেটার একত্রে করে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এবং যেটা পড়তেও সুন্দর লাগবে, পড়তেও ইজি হবে এবং দেখতেও সুন্দর লাগবে, সেটাই হচ্ছে টাইপোগ্রাফি। ওকে, এখন টাইপোগ্রাফি সম্পর্কে আরও ডিপ ডাইভ দিতে গেলে আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে টাইপফেস এবং একটা হচ্ছে ফন্ট। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এখন আমরা জানবো হোয়াট ইজ টাইপফেস। সো টাইপফেসের সংজ্ঞা এইভাবে দেওয়া আছে: এ টাইপফেস ইজ এ সেট অফ ক্যারেক্টার অফ দ্য সেম ডিজাইন। দিস ক্যারেক্টার্স ইনক্লুড লেটার্স, নাম্বারস, পাংচুয়েশন মার্ক অ্যান্ড সিম্বল। এখন এখানে একটা বিষয় যদি আমরা দেখি তাহলে হচ্ছে বলা হচ্ছে যে সেট অফ ক্যারেক্টার যেটা সেম ডিজাইন হবে। ওকে, এবং এই ক্যারেক্টারগুলো ইনক্লুড থাকবে কি দ্বারা? লেটার দ্বারা, নাম্বার দ্বারা, পাংচুয়েশন মার্ক দ্বারা। ওকে, সো এখন মজার একটা বিষয় সেটা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে যে আমাদের বস্তু জগতে যা কিছু আছে না কেন, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডেও সেটার অনুকরণ করেই করা হয়। ওকে, তো এখন টাইপফেস জিনিসটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যেটা বোল্ড আকারে আছে, অর্থাৎ মোটা আকারে লেখা আছে শুরুতে, একটা হচ্ছে পপিন্স, একটা হচ্ছে প্লেফায়ার ডিসপ্লে। এখন এই যে পপিন্স এবং প্লেফায়ার ডিসপ্লে, এটা হচ্ছে টাইপফেস। এবং আমরা যদি আগের যে সংজ্ঞাটা আমরা দেখেছিলাম যে এ টাইপফেস ইজ এ সেট অফ ক্যারেক্টার
অফ দ্য সেম ডিজাইন। সেম ডিজাইন বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ আপনার প্রথম লাইনে পপিন্সের যে প্রথম লাইনটা আছে, প্রথম লাইনে ABCDEFGH আছে, সেকেন্ডটাতেও কিন্তু স্মল লেটারে আছে এবং তারপরে কিন্তু সিম্বল আছে। সো আমরা এইখানে দেখতে পাচ্ছি ডিজাইনটা কিন্তু সেম। এই যে পপিন্সের আন্ডারে যেই লেখাগুলো আছে এটা কিন্তু সেম ডিজাইনের। এবার অন্যদিকে যদি প্লেফেয়ার ডিসপ্লের দিকে তাকান তাহলে দেখতে পারবেন পপিনের সাথে কিন্তু তার ডিজাইনের কোনো মিল নাই, ঠিক আছে? তো এই যে টাইপফেসটাকে আপনারা একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে পারেন মনে রাখার জন্য। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা বংশীয় পরিচয় আছে, রাইট? যেমন কেউ মোল্লা, কেউ বিশ্বাস বা কেউ সর্দার, এই টাইপের অনেক কিন্তু আমাদের বংশীয় একটা টাইটেল আছে, রাইট? সো এই টাইপফেসটা হচ্ছে সে টাইটেল। এখন এই টাইপফেসের আন্ডারে কি থাকে? আমরা থাকি, এবং এই আমরা হচ্ছে ফন্ট, ঠিক আছে? সো টাইপফেস আর ফন্টকে কখনো গুলিয়ে ফেলবেন না। টাইপফেস হচ্ছে একটা নাম, অর্থাৎ এই টাইপফেসের আন্ডারে সেম টাইপের ডিজাইন থাকবে, ওকে? যেমন দেখবেন এক বংশের লোক আর এক বংশের লোকের সাথে দেখতে কিন্তু একরকম হয় না, আবার একই বংশের লোকই কিন্তু দেখতে সিমিলার হয় বা দেখার অনেক কিছু মিল থাকে জেনেটিক কারণে। সো টাইপফেসের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়, অর্থাৎ যে একটা টাইপফেস তার জেনেটিক বৈশিষ্ট্য অনুযায়ী তার আন্ডারে যতগুলো ফন্ট থাকবে প্রত্যেকটা ফন্টের স্টাইলই সেম থাকবে বা দেখতে সেম থাকবে বা ডিজাইন সেম থাকবে। আপনি যদি নিচে পপিন এবং প্লেফেয়ার ডিসপ্লের কথা চিন্তা করেন তাহলে দেখবেন তারা কিন্তু দুইটা বংশের অথবা দুইটা টাইপফেস, ওকে? এরকম আরও অনেক অনেক টাইপফেস কিন্তু বাইরে আছে, যেটা আমরা পরবর্তীতে যখন ডিজাইন করব তখন আমরা হচ্ছে আরও দেখব। কারণ এই যে টাইপোগ্রাফি এখানেই শেষ না, টাইপোগ্রাফির এখনও অনেক কিছু বাকি আছে। আমরা জাস্ট ইন্ট্রোডিউস হচ্ছি টাইপোগ্রাফির সাথে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ফন্ট। তো ফন্টের সংজ্ঞা যেটা দেওয়া হচ্ছে, ফন্টস হ্যাজ এ স্পেসিফিক ওয়েট, স্টাইল, সাইজ অ্যান্ড ইফেক্ট। অর্থাৎ ফন্টের নির্দিষ্ট ওয়েট আছে, স্টাইল আছে, সাইজ আছে এবং ইফেক্ট আছে, ওকে? তো আমি কি বলেছিলাম যে টাইপফেসের আন্ডারে কিন্তু ফন্ট থাকে। আমরা কিন্তু সাধারণত ফন্টের নেম লিখে সার্চ করি বা কোনো ফন্টের নেম লিখে সার্চ করি, আসলে ওটা কিন্তু টাইপফেসের নেম, ওকে? এবং সেটা ফন্টের হতে পারে যদি কিনা সেটা একাই একটা টাইপফেস হয়, দেখা যাচ্ছে একটাই ফন্ট, হ্যাঁ, তার কোনো আর সেম স্টাইলের আর কোনো ডিজাইন কিন্তু নেই, সেক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে। এখন আমরা একটা এক্সাম্পল দেখে আসব, যেটা হচ্ছে ফন্টের এক্সাম্পল। দুইটা টাইপফেসকে কিন্তু আমি সেপারেটভাবে ভাগ করেছি। লেফটে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন পপিন্স, রাইটে কিন্তু প্লেফেয়ার ডিসপ্লে, অর্থাৎ পপিন্স টাইপফেস, প্লেফেয়ার ডিসপ্লে টাইপফেস। এবং এই যে টাইপফেসের আন্ডারে দেখবেন যে চিকন, মোটা, তার থেকে একটু মোটা, এইভাবে গাঢ় হতে আছে, এটা কিন্তু কি ফন্টের সেই স্টাইলটা, ওকে? সো আমরা যে স্টাইলের কথা বলছিলাম আমরা কিন্তু সেই স্টাইলটা পেয়ে গেলাম। সো আপনি যদি দেখেন, আবার যদি রিমাইন্ড করি, ফন্ট হ্যাজ এ স্পেসিফিক ওয়েট, স্টাইল, সাইজ অ্যান্ড ইফেক্ট। তো সেম অ্যাজ দেখেন তার কিন্তু দেখতে একই রকম, একই টাইপের পপিন্সের আন্ডার যেগুলো আছে, বাট তারা কিন্তু তাদের বলতে পারেন শারীরিক অবস্থানে একটু পরিবর্তন হচ্ছে, বাট তারা দেখতে একরকম। এখন আমরা দেখে নিব হোয়াট ইজ ফন্ট স্টাইল, ওকে? আমরা এখন ফন্ট স্টাইল সম্পর্কে জানবো। ফন্ট স্টাইল রেফার্স টু দ্য সাইজ, ওয়েট, color and style of type characters within a document, in an email or on a web page, okay? সো একটা স্টাইলের মধ্যে আমাদের থাকবে সাইজ, ওয়েট, কালার, স্টাইল অফ টাইপ ক্যারেক্টার্স উইদিন এ ডকুমেন্ট। সো এখন আমরা দেখে নিব যে একটা স্টাইল, প্রথম একটা স্টাইল আমরা এখন দেখে নিব। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট জিনিসটা কি? এটার ভার কতটুকু, বেশি না কম? যেমন আমাদের যেরকম শরীরের ওজন আছে সেই ওয়েটটা আর কি। সো চলুন দেখা যাক কিছু এক্সাম্পল। শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমন চারটা ওয়েট, ফন্টের কমন চারটা ওয়েট। একটা হচ্ছে লাইট, রেগুলার, মিডিয়াম এবং বোল্ড। সো এখানে দেখতে পাচ্ছেন যেটা লাইট সেটা হচ্ছে খুবই চিকন, রেগুলার তার থেকে একটু মোটা, মিডিয়াম তার থেকে একটু বেশি মোটা এবং বোল্ড সব থেকে বেশি মোটা। সো এটা হচ্ছে ফন্টের একটা স্টাইল। এবার আমরা দেখব যে ফন্টের সাইজ।
ফন্টের সাইজের এক্সাম্পলে যদি আমরা দেখি তাহলে দেখছি যে ছোট থেকে বড় হচ্ছে। সো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড বা ডকুমেন্ট ব্যবহার করেছি তখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে আমরা সাইজ বড় করতে পারি, 12, 14, 15, 16, 17, 18, 20 এইভাবে কিন্তু আমরা সাইজ করতে পারি, ছোট বড় করতে পারি। এবং পরবর্তী স্টাইল দেখব সেটা হচ্ছে ফন্ট টাইপ। আসলে ফন্ট টাইপ কত প্রকার এবং কি কি। এখানে যদি লক্ষ্য করেন এখানে হচ্ছে টোটাল 5টা ফন্টের টাইপ আছে এবং এই 5টা ফন্ট টাইপ নিয়ে আমরা সাধারণত কাজ করি। প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা সেরিফ, দেন সান্স সেরিফ, মনোস্পেস, হ্যান্ডরাইটিং অ্যান্ড ডিসপ্লে। এখন দেখে নেওয়া যাক যে এই যে টাইপটা আছে এই টাইপটা আসলে দেখতে কেমন। এখন আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি প্রথমে যেটা আছে সেরিফ। সেরিফের কিন্তু আমরা চিনতে পারবো যে প্রত্যেকটা ইসে একটা লেজ মতো থাকে, সেটাকে আমরা লেজ বলি বা টেইল বলি, কর্নার মতো থাকে যেটা আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে সেরিফ লেখা আছে সেটাতে। সেকেন্ডে সান্স সেরিফ যেটা হচ্ছে রিডেবল, খুবই ভালো এবং হচ্ছে এটা খুবই মডার্ন। দেন হচ্ছে মনোস্পেস, সেটাও সেম। ডিসপ্লে যেটা দেখবেন একটু চাপা এবং একটু লম্বাটে, এবং হ্যান্ড রাইটিং আমরা যখন হাতে লিখি সেটার রাইটিংটার যে স্টাইলটা সেটাই হচ্ছে হ্যান্ড রাইটিং। সো এবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। আচ্ছা, তো আমরা এখন জানবো যে টাইপোগ্রাফির অ্যানাটমি। এখন মনে হতে পারে যে আমি মেডিকেলে আসছি কিনা, আমাকে অ্যানাটমি করতে হচ্ছে না। আসলে প্রত্যেকটা জিনিসেরই অ্যানাটমি থাকে এবং এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপোগ্রাফির অ্যানাটমি, যেটা বেসিক কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সো আমার মাউস যদি খেয়াল করেন যে প্রথমে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কি, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যাপ। এবং এই যে এনটা দেখতে পাচ্ছেন, এনটা যতটুকু জায়গার মধ্যে আছে এটাকে বলা হচ্ছে এক্স সাইড, অথবা এ যতটুকু জায়গার মধ্যে আছে এটাকে বলা হচ্ছে এক্স সাইড। এখন এখানে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সে কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের ইংলিশ খাতা কিন্তু অন্যরকম ছিল, যেটা আমরা 5 টাকা বা 10 টাকায় কিনতাম সেটা কিন্তু ঠিক এমন ছিল। আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এটা দেখলে হয়তো ছোটবেলার কথা মনে পড়ে যেতে পারে। আমরা কিন্তু অনেকেই হচ্ছে এই খাতাতে আমরা কিন্তু আমাদের হাতের লেখা করেছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 4টা লাইন, এবং এই 4টা লাইনের মাঝখানের যে লাইনটা আছে অর্থাৎ মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে যে লেটারগুলো আমরা লিখতেছি সেটা হচ্ছে এই গ্যাপটাই হচ্ছে এক্স সাইড, অর্থাৎ এই যে দূরত্বটা এটাই হচ্ছে এক্স সাইড। ওকে, এবং এই যে রেড লাইন উপরে দেখা যাচ্ছে এই রেড লাইনটা কি বলেন? ক্যাপ। ওকে, তো আমরা কিন্তু হচ্ছে ছোটবেলা থেকেই হাতের লেখা করে এসেছি এবং এইভাবেই করে এসেছে। বলা হয়েছে আমাদের যে মাঝখানে যে গ্যাপ আছে বা মাঝখানে যে লাইন আছে সেই লাইন থেকে আমাদেরকে লেখা শুরু করতে হবে। ছোট হাতের লেখাগুলো তার মধ্যে থাকতে হবে, বড় হাতের লেখাগুলো উপরের দাগে যেতে পারবে বা নিচে লেখা যাবে না। এই বিষয়গুলো কিন্তু শেখানো হয়েছে। সো আমার মনে হয় না যে আপনাদের আর কোনো অসুবিধা হবে এই বিষয়টা বুঝতে। তো আপনি যদি খেয়াল করেন এখানেও কিন্তু এই যে সেকেন্ড যে লাইনটা আছে সেকেন্ড লাইনেও কিন্তু আপনি হচ্ছে এই যে 4টা লাইন কিন্তু দেখতে পাচ্ছেন, তাই না? এবং এই যে এ লেখা শুরু হয়েছে সেটা কোথা থেকে শুরু হয়েছে? 3rd লাইন থেকে, এবং উপরের দিকে গেছে, নিচের দিকে কিন্তু আসেনি। এখন আমরা যেটা দেখব, একটু আগে কিন্তু আমরা দেখলাম যে শেরিফ, সান্স সেরিফ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না? সো এই যে দেখেন এই যে কর্নারটা আছে এটা কিন্তু সেরিফ ইন্টিগ্রেট করছে, তাই না? সো এরকম কর্নার থাকলে আমরা বুঝে নিব সেটা সেরিফ ফন্ট। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে এখানে আরও কিছু পয়েন্ট আছে যেগুলো এখন স্কিপ করছি। আমরা আরও কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলের মধ্যে সেগুলো আরও বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। এবং এই যে এটা লেখা হয়েছে এটার যে লাইনটা যে লাইন থেকে শুরু হয়েছে এটাকে বলা হচ্ছে বেজ লাইন। ওকে, এবং এখানে আবারও দেখানো হয়েছে এটা শেরিফ। ওকে, দেন এই যে টি এর যে লাইনটা এটাকে বলা হচ্ছে স্টিম, আর ওয়াইটাকে বলা হচ্ছে স্টোক। নিচের দিকে যে যাচ্ছে অর্থাৎ নিচের যে লাইনটার সাথে যখন লেখা লেগে যাচ্ছে যেরকম পি, জে, ওয়াই এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ডিসেন্ডার, এবং এফ এর দিকে তাকালে দেখা যাচ্ছে উপরের লাইনের সাথে যেটা গেছে সেটা হচ্ছে অ্যাসেন্ডার। ওকে, এবং সি এই ধরনের গ্যাপ যেটা আছে সেটা অ্যাপারচার। ওকে, তো এটাই হচ্ছে আপনার টাইপোগ্রাফির অ্যানাটমি, এবং এটাকে কিভাবে কাজে লাগানো যায় এবার আমরা সেটা দেখব। প্রথমে আমরা এবার টাইপোগ্রাফির অ্যানাটমির পরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লেটার স্পেসিং। ওকে, এখন আমি যে এক্সাম্পলটা এখানে শো করেছি এটা গুগল থেকে নেয়া। আপনি দেখতে পাচ্ছেন এক্স এবং ওয়াই থেকে এম থেকে ডি এর মধ্যকার যে দূরত্ব যেটা রেড কালার দিয়ে ফিল করা আছে
এই দূরত্বটাকে বলা হয় লেটার স্পেসিং। আমরা যখন হাতের লেখা লিখি বা আমরা যখন খাতায় লিখি তখন কিন্তু একটা লেটারের থেকে আর একটা লেটারে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব কিন্তু আমরা রাখি, আর ওই যে দূরত্বটা ওটাকেই বলা হয় লেটার স্পেসিং। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা দেখব যে লাইন হাইট। সো লাইন হাইট কি জিনিস? এখন এক্সাম্পল যদি দেখেন যে এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে, 3টা লাইন আছে। ওকে, সো আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম বেজ লাইন, তাই না? যে যেখান থেকে লেখা শুরু হচ্ছে, অর্থাৎ থার্ড লাইনটা, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় লাইন তো 4টা। আমরা যখন ছোটবেলায় হাতে লেখা করেছি লাইন ছিল 4টা খাতার। তো প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, তৃতীয় যে লাইনটা থেকে শুরু হয়েছে ওটাকে বলা হচ্ছে বেজ লাইন। অর্থাৎ প্যারাগ্রাফ আমরা যখন ধরেন আপনি 4-5 লাইনের কোনো প্যারাগ্রাফ লিখলেন এবং একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটাকেই বলা হয় লাইন হাইট। ঠিক আছে? সো আমরা যখন হচ্ছে কোনো টুলসের সাহায্যে যখন ডিজাইন করব এটা আরও আমরা ভালোভাবে দেখব। সো আপনারা জাস্ট এইগুলো একটু দেখবেন এবং গুগলেও দেখবেন। আমি হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, তাহলে সেটা আপনাদের কাছে সেভ থাকবে এবং আমার ভিডিওটাও সেভ করে রাখতে পারেন। সো আশা করি উপকার হবে। সো দেন আমরা দেখব প্যারাগ্রাফ হাইট। এখন প্যারাগ্রাফ হাইটটা কি? এখন একটু আগে তো দেখলাম যে প্যারাগ্রাফের মধ্যে লাইনের, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা ছিল সেটা লাইন হাইট ছিল। এবং এখন দেখব প্যারাগ্রাফ হাইট কি। একটা বিষয় খেয়াল করবেন, যখন হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে কোনো প্যারাগ্রাফ লিখছি বা কোনো লেটার লিখছি, তখন দেখা যাচ্ছে 4-5 লাইন হয়ে যাওয়ার পরে মাঝখানে একটা গ্যাপ দেই। ঠিক আছে? আপনি এক্সাম্পলে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রথমে কিছু লাইন লেখার পর একটা গ্যাপ দিয়েছি, পরে কিন্তু আবার লাইন লেখা শুরু হয়েছে। সো এই যে প্যারাগ্রাফ হাইটটা নির্ধারণ করা হয়, প্রথম যে প্যারাটা শেষ হয়েছে সেটার যে বেস লাইন, তার থেকে শুরু করে নিচের যে লেখাটা আবার যে প্যারাগ্রাফটা লেখা শুরু হয়েছে সেটার বেস লাইন পর্যন্ত যে দূরত্বটা, এটাই হচ্ছে প্যারাগ্রাফ হাইট, যেটাও আমরা টুলসের সাহায্যে কন্ট্রোল করি। থার্ড এবং লিস্ট যেটা দেখব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার ব্যবহার আপনি যখন কাজ করা শুরু করবেন আপনি পাগল হয়ে যাবেন যে এটার কত পরিমাণ ব্যবহার, মানে কত ব্যবহার করতে হয় কাজ করার জন্য। যার কারণে আমরা হচ্ছে এই টাইপোগ্রাফির মধ্যে টেক্সট অ্যালাইনমেন্টটাও দেখে নিব। তো শুরুতে এক্সাম্পলের শুরুতে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেফট অ্যালাইনমেন্ট, সেটাকে সংক্ষেপে বলা হয় LTR অথবা লেফট টু রাইট। অর্থাৎ এই অ্যালাইনমেন্টটা হচ্ছে বাম থেকে ডানে। আমরা বাঙালি বা ব্রিটিশ যাই বলেন না কেন বা হিন্দুস্তানি যাই বলেন না কেন, সবাই বাম থেকে ডানে লেখে, তাই না? কিন্তু যারা অ্যারাবিক তারা কিন্তু ডান থেকে বামে লেখে। আমি রাইট সাইডের যে এক্সাম্পলটা শো করেছি সেখানে দেখেন রাইট অ্যালাইনমেন্ট RTL, লেফট, রাইট টু লেফট। ঠিক আছে? সো এটা কিন্তু ডান থেকে বামে আসছে। সো এটা কিন্তু ক্লিয়ার, আমাদের দুইটা অ্যালাইনমেন্ট পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, একটা লেফট টু রাইট আর একটা রাইট টু লেফট। তারপরে যেটা কমন থাকে সেটা হচ্ছে সেন্টার অ্যালাইন। ওকে, অর্থাৎ আপনি যতই লেখা লেখেন না কেন অ্যালাইনটা সেন্টারে থাকবে, অর্থাৎ মাঝখান থেকে দুই দিকে লেখা সরে যাবে। ঠিক আছে? আমরা যখন বাম থেকে ডানে লিখি তখন কিন্তু আমাদের সরতে হয়, বাম থেকে ডানের দিকে যেতে হচ্ছে বা ডান থেকে বামের দিকে যেতে হচ্ছে। আর এই সেন্টার অ্যালাইনমেন্ট যেটা করে সেটা হচ্ছে সেন্টারে লিখবেন আর লেখাটা হচ্ছে দুই দিকে সমানভাবে ছড়িয়ে যাবে। আর একটা অ্যালাইনমেন্ট আছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাইড। এটার কাজ কি? আপনি যখন কোনো লেখা লিখবেন, এটা সাধারণত বইয়ে বেশি ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে যে একটা লাইনে আপনার 10টা ওয়ার্ড আছে এবং সেকেন্ড লাইনে দেখা যাচ্ছে 9টা ওয়ার্ড আছে। তাইলে কি হচ্ছে, আপনি যদি লেফট টু রাইট অ্যালাইন দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রথম লাইনে যে ডামি টেক্সট, সেকেন্ড লাইনে কিন্তু যে টাইপ সেটিংয়ে গিয়ে থেমে গেছে এবং একটা গ্যাপ আছে। সো টেক্সট অ্যালাইন জাস্টিফাইডে ওই গ্যাপটা থাকে না, ওই গ্যাপটা ফিল করে নেয় নিজে নিজে। তো গাইজ, এটাই ছিল টাইপোগ্রাফির নাড়িভুড়ি। সো আশা করি সবার ভালো লেগেছে। আমি যতদূর চেষ্টা করেছি আপনাদের যথাযথ ইনফরমেশন দেওয়ার, এবং আমি বিলিভ করি যে এই ইনফরমেশন আপনার ইন ফিউচারে অনেক কাজে দিবে এবং ডিজাইনের জন্য আপনার অনেক হেল্প করবে। সো আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। আল্লাহ হাফিজ।